হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে রেট ল বা রেট ল এক্সপ্রেশন। দেখো, আগের দিন যখন আমরা ভিডিওটা করেছিলাম বা ভিডিওতে যখন দেখেছিলাম, সেখানে আমরা লাস্ট পয়েন্ট হিসেবে দেখেছিলাম যে কোনো বিক্রিয়ার রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে সেই বিক্রিয়াটার কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্টের ওপর। অর্থাৎ আমরা সেখানে দেখেছিলাম জেনারেলি কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্ট বাড়লে রেট অফ রিয়াকশন বাড়ে, কিন্তু তার অনেক রকম ব্যতিক্রমও দেখেছিলাম। এবং আমরা এটাও দেখেছিলাম যে রেট অফ রিয়াকশন শুধু যে রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে তাই নয়, এটা প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপরও ডিপেন্ড করতে পারে। তো এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ সূত্র হলো রেট ল, যে রেট ল এক্সপ্লেন করে যে কিভাবে কোনো বিক্রিয়ায় বস্তুর ওপর, বস্তু বলতে এখানে রিয়েক্টেন্ট এবং প্রোডাক্ট উভয়ই বোঝাচ্ছে, ঠিক আছে? বস্তুর ওপর নয়, বস্তুর গাঢ়ত্বের ওপর বা কনসেন্ট্রেশনের ওপর বিক্রিয়ার হার বা রেট অফ রিয়েকশন নির্ভর করে। কিভাবে নির্ভর করবে কোনো বস্তুর গাঢ়ত্বের ওপর রেট অফ রিয়েকশন, সেটাই হচ্ছে রেট ল। অর্থাৎ কখনো বাড়বে, কখনো কমবে, ঠিক আছে? কখনো এটা হয়তো ডবল বাড়ালাম, এটা হয়তো রেট অফ রিয়েকশন 4 গুণ বেড়ে গেল, কখনো এইটা ডবল করলাম, এটাও ডবল হলো। তো কিভাবে নির্ভর করবে সেইগুলো আমরা যে প্রসেস বা যে সূত্রের মাধ্যমে নির্ণয় করব, সেটাকে আমরা বলবো রেট ল। কিন্তু ব্যাপারটা, এটা একটা জটিল প্রক্রিয়া। কেন জটিল প্রক্রিয়া? এই যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো ডিপেন্ড করছে, কখনো কম করছে না। সেই জন্য আমাদের এখান থেকে একটাই মাত্র উপায় আছে, যে উপায়ের মাধ্যমে আমরা রেট অফ রিয়েকশনটাকে একদম পার্টিকুলারভাবে বা সুনির্দিষ্ট পদ্ধতিতে বের করতে পারবো। সেটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল। ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল, বা আমরা বলতে পারি এটাকে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। তার মানে ব্যাপার যেটা দাঁড়ালো, কোনো একটা বিক্রিয়া লেখার পর সেই বিক্রিয়াতে যে বিক্রিয়ক পদার্থগুলো রয়েছে বা বিক্রিয়াজাত পদার্থগুলো রয়েছে, তার উপর রেট অফ রিয়েকশন কীভাবে ডিপেন্ড করবে, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এক্সপেরিমেন্টালি বুঝতে পারবো। এবং এই সূত্রটাই হচ্ছে কি রেট ল। যেমন আমরা যদি এবার একটা এক্সাম্পল দিই, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে উঠবে যে রেট ল ব্যাপারটা কি, ঠিক আছে? সেটা হচ্ছে, সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল এখানে লিখলাম 2a প্লাস বি। এখান থেকে আমরা মনে করো কোনো একটা প্রোডাক্ট পেলাম। এবারে এই নির্দিষ্ট রিয়েকশনটার ক্ষেত্রে বা বিক্রিয়াটার ক্ষেত্রে পরীক্ষালব্ধভাবে দেখা গেল, পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে দেখা গেল যে যদি আমরা এর কনসেন্ট্রেশন দ্বিগুণ করি, তাহলে বিক্রিয়ার যে হার বা আমরা এটাকে রেট অফ রিয়েকশন বলতে পারি, এটাও দেখা গেল দ্বিগুণ হয়। অর্থাৎ এটা যত গুণ বাড়াবো, রেট অফ রিয়েকশনও তত গুণ বাড়বে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রেট অফ রিয়েকশন প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1। অর্থাৎ এর কনসেন্ট্রেশন যত হারে বাড়বে, রেট অফ রিয়েকশনও ঠিক সেরকমভাবে বাড়বে। আবার সাপোজ যদি আমরা বি এর কনসেন্ট্রেশনটাকে আমরা ডবল করি বা দ্বিগুণ করি, তখন দেখা গেল রেট অফ রিয়েকশনটা আমাদের বেড়ে গেল 4 গুণ। তাহলে প্রথমে যখন এটাকে ডবল করছি, বিটা ফিক্সড, তাহলে এটাকে ডবল করার সাথে সাথে দেখলাম রেট অফ রিয়েকশন ডবল হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম রেট অফ রিয়েকশন প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 1, কারণ এটা ডবল হলে এটাও ডবল হচ্ছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন এর কনসেন্ট্রেশন ফিক্সড রেখে বি এর কনসেন্ট্রেশনটাকে আমরা ডবল করছি, তখন দেখা যাচ্ছে রেট অফ রিয়েকশনটা 4 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে রেট অফ রিয়েকশন প্রপোর্শনাল টু বি টু দি পাওয়ার 2। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বেশ, তাহলে আমাদের আলটিমেট যে রেট অফ রিয়েকশন দাঁড়ালো, আমরা দুটো তথ্য থেকে এটা লিখতে পারি যে প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 2। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখান থেকে যদি আমরা প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিই, তাহলে একটা সমান চিহ্ন আসে। এটা আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখেছি। যে সমান চিহ্নটা আসবে সেটাকে আমরা কে লিখবো তারপরে ইন্টু এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 2।
এই কেটাকে বলা হয়ে থাকে রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এই যে এক্সপ্রেশনটা যে রেট অফ রিঅ্যাকশন সমান কে ইন্টু এ টু দি পাওয়ার 1 ইন্টু বি টু দি পাওয়ার 2, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার নাম হচ্ছে রেট ল এক্সপ্রেশন। তাহলে আশা করি পুরো ব্যাপারটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এই এক্সপ্রেশনটার নাম রেট ল এক্সপ্রেশন। ঠিক আছে? যে এক্সপ্রেশনটা আমরা এই বিক্রিয়কগুলোকে দেখে বলতে পারবো না বা নির্ণয় করতে পারবো না, এই এক্সপ্রেশনটা একমাত্র বের করা সম্ভব পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে। অর্থাৎ পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে আমরা দেখেছি এর কনসেন্ট্রেশন ডবল করলে রেট অফ রিঅ্যাকশন ডবল হয়, তাই আমরা লিখতে পেরেছি যে এইটা প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 1। আবার পরের স্টেপে দেখেছি বি এর কনসেন্ট্রেশন ডবল করলে রেট অফ রিঅ্যাকশন 4 গুণ বেড়ে যায়, অর্থাৎ এটা যত গুণ বাড়াচ্ছি রেট অফ রিঅ্যাকশন তার থেকে ডবল গুণ হারে বাড়ছে, সেই জন্য আমরা লিখতে পেরেছি রেট অফ রিঅ্যাকশন প্রপোর্শনাল টু বি টু দি পাওয়ার 2। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ। কিন্তু এইটা আমাদের এইগুলোকে দেখে কিন্তু বের করা কোনোভাবেই সম্ভব নয়। তো এই সংক্রান্ত আরেকটা তথ্য রয়েছে আমাদের কাছে, সেটা এবার একটু লেখার চেষ্টা করছি। যে বিজ্ঞানী গুলবার্গ এবং তার অ্যাসিস্ট্যান্ট ওয়াগে ওনারা একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটাকে বলা হয়ে থাকে ভরক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন। ওনারা বললেন যে এত কিছু এক্সপেরিমেন্টাল ভ্যালু দেখার আমাদের কোনো দরকার নেই, এত পরিশ্রম করার কোনো দরকার নেই। রেট অফ রিঅ্যাকশনটা কী হবে, যে কে ইন্টু প্রথম যে রিঅ্যাকট্যান্টটা আছে সেই রিঅ্যাকট্যান্ট, তার আগে যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা রয়েছে সেই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা মাথাতে চলে যাবে, এবং তারপরে যে বি রয়েছে, বি এর আগে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 কিছু নেই, মানে এখানে 1 আছে, সেই জন্য কী হবে 1 হবে। কিন্তু আলটিমেটলি পরীক্ষালব্ধ ফলাফলের সাহায্যে দেখা গেল এখানে যে ইনি যেটা বললেন সেটা কিন্তু এখানে মিলছে না, অর্থাৎ তার এই ল অফ মাস অ্যাকশন ভুল বলে প্রমাণিত হলো। অর্থাৎ এইরকম বাইরে থেকে দেখে আমাদের কোনোদিনও বলে দেওয়া সম্ভব নয় যে সেই নির্দিষ্ট রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে, ঠিক আছে, কনসেন্ট্রেশন চেঞ্জের সাথে রেট অফ রিঅ্যাকশন কীভাবে ডিপেন্ড করবে সেটা আমাদের আগে থেকে কোনোভাবেই বলা সম্ভব নয়। এমনও হতে পারে ভাগ্যক্রমে যে মিলে গেল, এমন দুটো আমরা রিঅ্যাকট্যান্ট নিলাম, ঠিক আছে, যেখানে এই সূত্রর সাথে এই সূত্রটা মিলে গেল। অর্থাৎ মনে করো এটাকে যদি আমরা ডবল করি তাহলে রেট অফ রিঅ্যাকশন হয়তো 4 গুণ বেড়ে গেল, তাহলে আমরা সেক্ষেত্রে এ টু দি পাওয়ার 2 লিখবো। আবার মনে করো বিটাকে ডবল করলাম, রেট অফ রিঅ্যাকশনও ডবল হলো, অর্থাৎ এক্ষেত্রে আমরা বি টু দি পাওয়ার 1 লিখবো। তাহলে এমন হতেও পারে কখনো কখনো যে এই ফর্মুলার সাথে গুলবার্গ অ্যান্ড ওয়েগের ফর্মুলার সাথে এক্সপেরিমেন্টাল ভ্যালু মিলে গেল, কিন্তু মিলে গেলেও সেটা কিন্তু পুরোপুরিভাবে সঠিক নয়, কারণ সেটা কখনো মিলতেও পারে ভাগ্যক্রমে, কিন্তু সবসময় মিলবে না। অর্থাৎ সবথেকে বড় ব্যাপার হচ্ছে ল অফ মাস অ্যাকশন পুরোপুরি ভুল, অর্থাৎ পুরোপুরি এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর ভিত্তি করে তৈরি। এবারে সেই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে আমরা রেট ল এক্সপ্রেশন বানাবো। তাহলে এক্সাম্পলটা বোঝা গেছে। এরপর ইন জেনারেল, অর্থাৎ এই রেট ল এক্সপ্রেশনের যে ইন জেনারেল ফর্মুলা হবে সেটা এবারে আমরা একটু লেখার চেষ্টা করব। তাহলে নেক্সট এক্সাম্পলটা আমরা দেবো, ধরো এটাই লিখলাম, ইন জেনারেল বলছি, ঠিক আছে, এটা মনে করো প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে বাঁদিকে আমরা লিখলাম পরীক্ষালব্ধ ফলাফল। ক্লিয়ার? আচ্ছা, রেট অফ রিঅ্যাকশন, এই রেট অফ রিঅ্যাকশনটাকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। রেট অফ রিঅ্যাকশন আমরা লিখলাম প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এক্স। এক্সের মানটা যা খুশি হতে পারে, কত হবে সেটা পরীক্ষা করে আমরা বের করব। ঠিক আছে, এখানে 2 আছে মানে যে 2 হবে সেটা কোনো ব্যাপার নয়, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 0ও হতে পারে। আচ্ছা, সেকেন্ড টাইম রেট অফ রিঅ্যাকশন প্রপোর্শনালটা আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের মানটা কত হবে সেটা পরীক্ষা করেই বের করতে হবে। তাহলে যেটা রেট ল এক্সপ্রেশন হবে সেটা সমান কে দিয়ে দিলাম, রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়ার হার ধ্রুবক ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, অর্থাৎ এই দুটোকে এখানে লিখলাম যে কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই,
যেখানে এ হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ, বি মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ বি, এক্স মানে যেটা পাওয়ারে লিখেছি এর পাওয়ারে বা কনসেন্ট্রেশনের পাওয়ারে, এর আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে এই বিক্রিয়ার অর্ডার বা ক্রম, অর্ডার অফ রিঅ্যাকশন। ক্লিয়ার? অর্ডার অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু এ। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই এক্সের আমরা আরেকটা নতুন নামকরণ করলাম, সেটা হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন। ঠিক তেমনিভাবে ওয়াইটা হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু বি। তাহলে এক্সটা হচ্ছে বিক্রিয়ার অর্ডার এর সাপেক্ষে, ওয়াইটা হচ্ছে পুরো বিক্রিয়ার অর্ডার শুধুমাত্র বি এর সাপেক্ষে। ঠিক আছে? তো এবারে এই যে দুটো ভ্যালু এক্স এবং ওয়াই, এই দুটো যোগফল হচ্ছে সমগ্র বিক্রিয়ার ওভারঅল অর্ডার অফ রিঅ্যাকশন। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে প্রত্যেকটা জিনিস এবার ক্লিয়ার হয়ে গেল যে ওভারঅল অর্ডার বলবো আমরা এই দুটোকে যোগ করে। ঠিক আছে? আর শুধুমাত্র এই অর্ডারগুলো হচ্ছে নির্দিষ্ট রিয়েক্টেন্টের ওপর বেস করে। এবার একটা জিনিস আমাদের জানতে হবে, এই যে অর্ডার অফ রিঅ্যাকশন আমরা লিখেছি, এটা পুরোপুরি কিসের উপর ভিত্তি করে? এক্সপেরিমেন্টাল রেজাল্টের ওপর ভিত্তি করে। ঠিক আছে? খালি চোখে দেখা কিন্তু বোঝা যাবে না, যে এটাকে দেখে আমরা বলে দিলাম, সেটা কিন্তু নয়। তো অর্ডারের ভ্যালু কীরকম হতে পারে? মে বি পজিটিভ, মে বি নেগেটিভ, ইট মে বি জিরো, অর ইট মে বি ফ্র্যাকশনাল। ফ্র্যাকশনাল মানে হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে সমস্তটাই কিন্তু এক্ষেত্রে হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, ভগ্নাংশ হতে পারে। তাহলে এখানেও ঠিক তেমন, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, ভগ্নাংশ হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রেই। অর্থাৎ একটা জিনিস ভেবে দেখো, যে ধরো এইটা দ্বিগুণ বাড়লো, এর সাপেক্ষে বলছি, এর কনসেন্ট্রেশন ডবল করলাম, রেট অফ রিঅ্যাকশন 4 গুণ বাড়লো। তাহলে কি হচ্ছে? একটা ডবল হলে আরেকটা 4 গুণ বাড়ছে। তাহলে আমরা এখানে লিখবো a⁻², তাহলে সেই ভ্যালুটা হলো পজিটিভ। এবারে মনে করো এমনও হতে পারে যে আমরা দেখবো আগের ভিডিওতে লাস্টে দেখেছিলাম যে কনসেন্ট্রেশন বাড়লে রেট অফ রিঅ্যাকশনটা কী হতে পারে? কমেও যেতে পারে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনালও হতে পারে। মানে ধরো এর কনসেন্ট্রেশন ডবল করলাম আর রেট অফ রিঅ্যাকশন আমাদের হাফ হয়ে গেল, মানে অর্ধেক হয়ে গেল। তাহলে এখানে কি হয়ে যাবে? a⁻−1। ঠিক আছে? একটা ডবল হলে অপরটা ডবল, তাহলে তখন আমরা x⁻1 লিখবো, এক্সের মানটা 1 লিখবো। একটা ডবল হলে আরেকটা অর্ধেক হয়ে যাচ্ছে, তখন আমরা ভ্যালুটা লিখবো -1। এমনও হতে পারে যে এটা ডবল করলাম কিন্তু এর ভ্যালুর কোনো পরিবর্তন হলো না, রেট অফ রিঅ্যাকশন আগে যেমন ছিল তেমনই ছিল, তেমনই রয়ে গেল। এটাকে 10 গুণ বাড়ালাম এর কনসেন্ট্রেশন, কিন্তু রেট অফ রিঅ্যাকশন আগে যেমন ছিল তেমনই রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না, তখন এক্সের ভ্যালু কী হতে পারে? জিরোও হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার অফ রিঅ্যাকশন কী কী হতে পারে? মেবি সেটা পজিটিভ, নেগেটিভ, জিরো, ফ্র্যাকশনাল, যা খুশি হতে পারে, শুধুমাত্র সেটা নির্ণয় করা যাবে পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে। বাইরে থেকে দেখে কিন্তু বোঝা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ গুলবার্গ এবং ওয়েগের যে ফর্মুলা, সেটা ভুল বলে প্রমাণিত হলো। ক্লিয়ার? যদি গুলবার্গ এবং ওয়েগের সূত্র সঠিক হতো তাহলে কি হতো? এর ভ্যালু সবসময় দেখো 2 আর 1 আছে, তো তাহলে এটা কি এর সাপেক্ষে এটা 2 লিখতাম, বি এর সাপেক্ষে এটা 1 লিখতাম। তার মানে এর ভ্যালু সবসময় পজিটিভ হতো, আমাদের সবসময় একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা হতো। ফ্র্যাকশন তো কোনোদিনও হতো না, জিরো কোনোদিনও হতো না, বা নেগেটিভ নাম্বার কোনোদিনও হতো না। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে অর্ডার, কোনো বিক্রিয়ার অর্ডার বা ক্রম পজিটিভ, নেগেটিভ, জিরো, ফ্র্যাকশনাল, যা খুশি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে এক্স দেখলাম, ওয়াই দেখলাম, আমরা অর্ডার সম্পর্কে জানতে পারলাম। এবং এই যে একটু আগে আমরা কে লিখেছিলাম, এই কেটাকে বলা হয়ে থাকে রেট কনস্ট্যান্ট। ঠিক আছে? বেশ, এবারে এই রেট কনস্ট্যান্টের ভ্যালুটা কিভাবে নির্ণয় করা হয় এবার আমরা দেখব। খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম রেট কনস্ট্যান্ট। এই রেট কনস্ট্যান্ট থেকেও আমাদের অর্ডার বের করা সম্ভব, তাই রেট কনস্ট্যান্টটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? দেখো, এই যে রেট অফ রিঅ্যাকশন লিখেছি, এটা তো বেশ, এর ওভারঅল অর্ডার কত বলো? ওভারঅল অর্ডার হবে এক্স প্লাস ওয়াই, আর এর সাপেক্ষে এক্স, বি এর সাপেক্ষে ওয়াই। তো এখানে এই যে কে, এই কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। ঠিক আছে?
এর আরও নাম আছে, এটাকে ভেলোসিটি কনস্ট্যান্ট বলা হয় বা বলা হয়ে থাকে স্পেসিফিক রিঅ্যাকশন রেট। এটার আরেকটা নাম আছে স্পেসিফিক রিঅ্যাকশন রেট, এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, বেশ। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে কে এর ভ্যালু যখন আমরা বের করব, যদি কোনো কারণে এ এর কনসেন্ট্রেশন এবং বি এর কনসেন্ট্রেশন 1 ধরে নেওয়া হয়, তাহলে একটা জিনিস ভেবে দেখো, রেট অফ রিঅ্যাকশন হয়ে যাবে তখন কে। ক্লিয়ার? অর্থাৎ আমরা ডেফিনেশনটা দেবো যে যদি কোনো কারণে প্রতিটি বিক্রিয়কের গাঢ়ত্ব 1 হয়ে যায় বা একক গাঢ়ত্ব ধরে নেওয়া হয়, তাহলে সেই বিক্রিয়ার যে রেট হবে বা বিক্রিয়া হার হবে, সেটাই হচ্ছে তার হার ধ্রুবকের পরিমাণ। ঠিক আছে, এবার আমরা চলে আসবো এর ইউনিট বা একক। কে এর একক কী হতে পারে সেটা আমরা দেখব। তো কে এর একক দেখো কিভাবে আমরা বের করব, সেটা হচ্ছে এর একক ডিপেন্ড করে কোনো বিক্রিয়ার অর্ডারের ওপর। ইউনিট নির্ভর করবে সেই নির্দিষ্ট বিক্রিয়ার অর্ডার বা ক্রম এর ওপর কিন্তু ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে সেটা এবার আমরা একটু দেখব। দেখো একটা জিনিস, কে সমান কি আমরা এরকম লিখতে পারি যে এর ইউনিট যখন লিখব রেট অফ রিঅ্যাকশন বাই এটা এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, ফর্মুলাটা এরকম দাঁড়াচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে এখান থেকে রেট অফ রিঅ্যাকশনের যে ইউনিট আমরা খুব ভালোভাবেই জানি, এটা হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা আমরা সেই প্রথম দিন থেকে দেখে আসছি। আচ্ছা, পড়ে রইল নিচে এ আর বি। তাহলে এর কনসেন্ট্রেশনটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? মোল পার লিটার দ্বারা। ক্লিয়ার? টু দি পাওয়ার এক্স। আর বি এরটাকেও আমরা কি লিখব? মোল পার লিটার দ্বারা টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আলটিমেট যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে ওপরে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওপরটা ক্লিয়ার হলো। নিচেটা কি হবে দেখো, মোল পার লিটার, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই। বোঝা গেছে ব্যাপারটা? এই যে এক্স প্লাস ওয়াই লিখলাম, এই এক্স প্লাস ওয়াই হচ্ছে এই যে বিক্রিয়াটা আমরা লিখেছি এর ওভারঅল অর্ডার। দেখো একটু আগে আমরা লিখেছি এই ওভারঅল অর্ডার হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এই ওভারঅল অর্ডারটার আরও একটা নাম আছে বা প্রকাশ করা হয় আরও একটা চিহ্ন দ্বারা, সেটা হচ্ছে স্মল এন। এখন থেকে আমরা ওভারঅল অর্ডারকে আমরা এন দ্বারা চিহ্নিত করব। তাহলে পরে এখানে যে ইউনিটটা আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর নিচে হচ্ছে মোল পার লিটার বা লিটার ইনভার্স, আমরা যা খুশি বলতে পারি, টু দি পাওয়ার এন। এতটা অবধি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? বেশ। সমান এর যে ভ্যালুটা দাঁড়াবে, খুব ইম্পর্টেন্ট টার্ম, তোমরা এটা মনে রাখবে, তাহলেই সব কাজ হয়ে যাবে। মোল 1 মাইনাস এন, তাহলে প্রথমে মোল 1 মাইনাস এন, তারপরে লিটার এর উল্টোটা অর্থাৎ এন মাইনাস 1, তারপর একটা হচ্ছে সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? বেশ, তোমরা ক্যালকুলেট করে দেখবে এটাই আসছে। কারণ এই যে দেখো মোল টু দি পাওয়ার এন আছে, ওপরে শুধু মোল আছে, তাহলে এটা উপরে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে এটা 1 মাইনাস এন হয়ে গেল। লিটার এখানে মাইনাস 1 আছে আর নিচে মাইনাস এন হচ্ছে, তাহলে মাইনাস এনটা উপরে গেলে প্লাস এন, তাহলে এন মাইনাস 1 আর সেকেন্ড ইনভার্স। তোমরা এটা মুখস্থ করে নেবে, যদি এত কিছু তোমাদের পরীক্ষার সময় তো এত কিছু বের করা সম্ভব হবে না, আর দেবেও না এত কিছু বের করতে। তোমরা শুধুমাত্র খেয়াল রাখবে যে রেট অফ কনস্ট্যান্টের বা রেট কনস্ট্যান্টের ইউনিট কি? রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে মোল 1 মাইনাস এন লিটার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে আমাদের জেনারেল ইউনিটটা এবার আমরা লিখে ফেলি, লিটার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এটা আমাদের দাঁড়ালো কিসের ইউনিট? রেট কনস্ট্যান্টের ইউনিট। যে রেট কনস্ট্যান্টের ইউনিট দ্বারা কোনো বিক্রিয়ার অর্ডার আমরা সহজেই বের করে ফেলতে পারবো, তার কারণ এখানে এই যে এন ভ্যালুগুলো রয়েছে, এই এন মানে হচ্ছে কোনো বিক্রিয়ার অর্ডার বা ক্রম। তাহলে সাপোজ যদি আমাদের এরকম কোশ্চেন পড়ে, ধরো অর্ডার অফ রিঅ্যাকশন, আমরা একটা লিস্ট করে নিই, কোনো বিক্রিয়ার অর্ডারটাকে এন দ্বারা প্রকাশ করি আমরা, তার ইউনিটগুলো কি কি হবে? ইউনিট অফ রেট কনস্ট্যান্ট
মানে কে, ইউনিট অফ কে কী দাঁড়াবে আমরা বের করব। প্রথমে আমাদের অর্ডার কি হতে পারে, জিরো অর্ডার হতে পারে। ঠিক আছে, আমরা দেখেছি কোনো বিক্রিয়ার অর্ডার, এই যে মনে করো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু, এটা জিরো হতে পারে, এক্সও জিরো ওয়াইও জিরো, অর্থাৎ কোনো রিয়েক্ট্যান্টের উপর সেটা ডিপেন্ডই করছে না কনসেন্ট্রেশনের ওপর, তাহলে এগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে কোনো বিক্রিয়ার ওভারঅল অর্ডার যদি জিরো হয় বা জিরো অর্ডার রিয়েকশন হয়, তাহলে কি হবে, এখানে এনের জায়গাতে জিরো বসবে, এখানে এনের জায়গায় জিরো বসবে, তাহলে আমরা সহজেই লিখতে পারবো তার কে এর ভ্যালুটা হবে মোল 1 লিটার মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার মনে করো অর্ডারটা ফার্স্ট অর্ডার রিয়েকশন। ঠিক আছে, ফার্স্ট অর্ডার কখন হবে, ধরো সাপোজ এক্সের ভ্যালুটা 1 হলো আর ওয়াইটা 0 হলো, মানে প্রথম বিক্রিয়কের উপর ডিপেন্ড করছে কিন্তু দ্বিতীয়টার উপর ডিপেন্ড করছে না। হতেই পারে, আমরা তো দেখেছি যে দুটো রিয়েক্টেন্ট, দুটো বা তিনটে রিয়েক্টেন্ট নিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে কোনোটার উপর ডিপেন্ড করতেও পারে, নাও করতে পারে। তাহলে আমাদের অর্ডার অফ রিয়েকশন ফার্স্ট অর্ডার হবে। তাহলে ফার্স্ট অর্ডার রিয়েকশন যদি হয়, এনের ভ্যালুটা 1 বসাবো, তাহলে দেখো 1 - 1 মানে কত, মোল টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তাহলে মোল টু দি পাওয়ার 0 লিটার টু দি পাওয়ার 0 সেকেন্ড ইনভার্স। আচ্ছা, মোল টু দি পাওয়ার 0 বা লিটার টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1, তাহলে আমরা এটাকে নাও লিখতে পারি, শুধু আমরা এটা লিখবো সেকেন্ড ইনভার্স। তাহলে এর ইউনিট দাঁড়াবে আমাদের সেকেন্ড ইনভার্স। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এরপর আমরা ধরে নিচ্ছি সেকেন্ড অর্ডার রিয়েকশন হতে পারে, সেকেন্ড অর্ডার। ঠিক আছে, ধরো এটার মানেও 1, এটার মানেও 1, 1 + 1 = 2 দাঁড়ালো। তাহলে তখন আমাদের ইউনিটটা দাঁড়াবে মোল, এখানে 2 বসাবো, তাহলে -1 লিটার, এখানে 2 বসালাম, তার মানে +1 সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? এমনও হতে পারে, ধরো এটা -1/2 এলো, কারণ আমরা তো দেখেছি অর্ডার অফ রিয়েকশন যা খুশি হতে পারে, জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, কত হবে সেটা পরীক্ষালব্ধ ফলাফল বলবে। ঠিক আছে, সেটার ভিত্তিতে আমরা মানগুলো ক্যালকুলেট করব। তাহলে এর একক কী হবে, মোল। আচ্ছা, এনের মানটা যদি আমরা -1/2 বসাই, তাহলে আলটিমেট দাঁড়িয়ে যাবে 1 + 1/2 হয়ে যাবে, মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে 1 + 1/2 লিটার -1/2 -1 সেকেন্ড ইনভার্স। তাহলে আমাদের আলটিমেটলি যেটা দাঁড়াবে মোল 3/2 লিটার -3/2 সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে এরকম করে যাই অর্ডার দেখ না কেন তোমরা, তার কে এর ইউনিট যেগুলো হবে বা রেট কনস্ট্যান্টের ইউনিট যেগুলো হবে, সেগুলো তোমরা খুব সহজে এবং ভালোভাবেই এবং ভেরি ইজিলি তোমরা বের করতে পারবে। আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখা যাক যে কী ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে। এখান থেকে 1-2 নম্বরের ছোটো প্রশ্ন দিতেই পারে একটা। ঠিক আছে, সাপোজ মনে করো রেট কনস্ট্যান্টের মান দেওয়া আছে 5 × 10⁻², ঠিক আছে, লিটার স্কোয়ার মোল -2 সেকেন্ড ইনভার্স, এটা দেওয়া আছে। কি বের করতে বলেছে, অর্ডার অফ রিয়েকশন বের করো, বিক্রিয়ার ক্রম কত বের করো। অর্ডার মানে হচ্ছে ক্রম, তোমরা বইয়ে এই টার্মটা পাবে, আমি অর্ডারই লিখছি। তো অর্ডার অফ রিয়েকশন আমাদের বের করতে বলেছে। তো আমাদের এই ভ্যালুটা জানার কোনো দরকার নেই, এটা আননেসেসারি, আমাদের দরকার এই জায়গাটা। তাহলে এই ইউনিটটাকে আমরা একটু গুছিয়ে যদি লিখি, মোলটাকে আগে নিয়ে এলাম -2 লিটার 2 সেকেন্ড ইনভার্স, কার সাথে ম্যাচ করাতে হবে, এর সাথে, মোল 1 - n লিটার n-1 সেকেন্ড ইনভার্স। তাহলে মোল -2 পেতে গেলে এখানটাতে 3 বিয়োগ করতে হবে, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। লিটার, এখানে 2 পেতে গেলে এনের জায়গাতে 3 বসাতে হবে, তাই তো, এটা যেমন আছে তেমন, তা না হলে তো আসবে না মানগুলো। তাহলে এনের ভ্যালু কত বেরোলো, 3, অর্থাৎ n সমান হচ্ছে 3। n মানে হচ্ছে পুরো বিক্রিয়ার ওভারঅল অর্ডার অফ রিয়েকশন, অর্থাৎ সমগ্র বিক্রিয়ার যে ওভারঅল অর্ডার সেটা আমরা পেয়ে গেলাম n সমান কত, 3। তার মানে আমরা বলতে পারবো যে দিস ইজ থার্ড অর্ডার রিয়েকশন। ঠিক আছে, অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে যে যদি আমরা সমগ্র বিক্রিয়াটার কনসেন্ট্রেশন, ঠিক আছে, 3 গুণ বাড়াই, মানে তাহলে তার রেট অফ রিয়েকশন তারও 3 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, মানে এইটা যত গুণ বাড়াবো তার 3 গুণ পরিমাণ হারে রেট অফ রিয়েকশন বাড়তে থাকবে, সেই জন্য এটা হচ্ছে থার্ড অর্ডার রিয়েকশন।
ফার্স্ট অর্ডারে কী হবে, এটা যত বাড়াবো কনসেন্ট্রেশন যত বাড়াবো রেট অফ রিঅ্যাকশন সেই হারে বাড়বে। সেকেন্ড অর্ডারে কী হবে, ডবল হারে বাড়বে। আর থার্ড অর্ডারে কী হবে, 3 গুণ হারে বাড়তে থাকবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে রেট ল কী, রেট ল এক্সপ্রেশন কী। রেট ল এক্সপ্রেশন পুরোপুরি হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট, থিওরিটিক্যাল বেসিসের ওপর কোনো ভিত্তি নেই। এবং আমরা তারপরে জানলাম সেই রেট ল এক্সপ্রেশন থেকে কিভাবে অর্ডার আসছে। অর্ডার একটা নির্দিষ্ট বিক্রিয়কের সাপেক্ষে যেমন বের করা যায়, ঠিক তেমনি ওভারঅল অর্ডার এক্স প্লাস ওয়াই তার মানও বের করা যায়। ওভারঅল অর্ডারটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সেই ওভারঅল অর্ডারটাকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং কোনো বিক্রিয়া ফার্স্ট অর্ডার হবে না জিরো অর্ডার হবে না সেকেন্ড অর্ডার হবে সেটা নির্ণয় করা হয় ওভারঅল অর্ডারের সাপেক্ষে, অর্থাৎ এনের ভ্যালুর সাপেক্ষে। এবং সেখান থেকে আমরা দেখলাম রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্টের আমরা ইউনিট দেখে নিয়েছি এবং এটা আমরা আলটিমেটলি প্রুভ করেছি যে রেট কনস্ট্যান্টের যে ইউনিট সেই ইউনিট থেকে কোনো বিক্রিয়া কত অর্ডারের হবে সেটা বের করে দেওয়া সম্ভব। সাপোজ যদি আমাদের এখানে দেওয়া থাকতো এটি সেকেন্ড ইনভার্স, কিছু দেওয়া নেই, মনে করে এটা সেকেন্ড ইনভার্স দেওয়া আছে, দিয়ে বললো বিক্রিয়ার অর্ডার কত হবে। ভেরি ইজি জিনিস, ঠিক আছে, এই সূত্রতে বসাও। তাহলে মোল বা লিটার কিছু দেওয়া নেই, তার মানে এটা হয়ে গেছে কত, মোল টু দি পাওয়ার 0 হয়ে গেছে নিশ্চয়ই, তাহলে এন এর মানটা নিশ্চয়ই 1, এখানে এন এর মানটা নিশ্চয়ই 1, তবেই মোল আর লিটার এখানে দেওয়া নেই, তাহলে দিস ইজ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ক্লিয়ার? বেশ, তাহলে এইভাবে আমরা যে কোনো অর্ডারকে বের করে নিতে পারবো শুধুমাত্র রেট কনস্ট্যান্টের ইউনিটটা দেখে, ভ্যালু নয়, ভ্যালু যা খুশি হতে পারে, ইউনিট দেখে বের করে নিতে পারবো। তো আজকের ভিডিওটা এতটাই, পরের ভিডিওতে আমরা এই অর্ডার সম্পর্কিত আরও বেশ কিছু নিউমেরিক্যালস করব, ঠিক আছে, এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা ডিসকাস করব। এতটা অবধি তোমরা বাড়িতে পড়তে থাকো, বইটা একবার পড়ো, তাহলে পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।